দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। তেল না থাকায় রাজধানী সহ দেশের অনেক ফিলিং স্টেশন বন্ধ, অন্যগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন। বর্বর 25 মার্চের কাল রাত্রি আজ স্বাধীনতাকামীদের নিধনে 1971 সালে গণহত্যা চালায় পাকিস্তান। ইরান যুদ্ধের চতুর্থ সপ্তাহেও হামলা পাল্টা হামলা অব্যাহত, যুদ্ধ বন্ধে 15 দফা শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের। এবারে বিস্তারিত। তেল না থাকায় রাজধানীর অনেক ফিলিং স্টেশন বন্ধ, আর যেগুলোতে তেল দেয়া হচ্ছে সেখানে গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তারপরও মিলছে না প্রয়োজনীয় তেল। তবে কর্তৃপক্ষ বলছে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত রয়েছে। মতিউর একটি প্রাইভেট কোম্পানির গাড়ি চালান। বুধবার সকাল 10:30টায় রাজধানীর একটি ফিলিং স্টেশনে তেলের জন্য 4 ঘন্টার বেশি তাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সকাল 7টার সময় আইছি, এখন থেকে সিরিয়ালে বন্ধ আইছি, এখন তেল নেই। এখন আরো 6-7 ঘন্টা বসে থাকা লাগবে। আমরা তো খালি ভোগান্তি। শুধু মতিউর নয়, তেলের জন্য সকাল থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেন অনেক গাড়ির চালক। রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনের চিত্র একই রকম। অনেক স্টেশনে তেল দেয়া বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। সকাল 8টা থেকে সিরিয়াল দিয়েছি জাহাঙ্গীর গেটের সেই আপনার ওই যে মহাখালী ইউটার্ন নিয়ে, ওইখান থেকে সকাল 8টা থেকে সিরিয়াল দিয়েছি, এখন পর্যন্ত তেল নিতে পারতেছি না। বিলকুল তেল নেই, যার কারণে আমি এখন নিরুপায় এই জায়গায় বসা। আমার গাড়িতে তেল থাকলে আমি রাইড শেয়ারও করতে পারতাম, কিংবা আমার গাড়িতে যে পার্সেল আছে ওইগুলো দিতে পারতাম। ডিপো থেকে আরেকটা অয়েল ট্যাঙ্কার আসতেছে, এখন হয়তো 1-1.5 ঘন্টা আরও লাগবে আর কি। বাট নিয়ে যেতে হবে, কারণ কালকে দাঁড়িয়ে থেকেও আসলে শেষ পর্যন্ত পাইনি, সো আজকে নিয়ে যেতেই হবে। ফিলিং স্টেশনগুলো বলছে আগের তুলনায় অর্ধেক তেল পাচ্ছেন তারা, ফলে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। 54,000 লিটার অন অ্যান অ্যাভারেজ আমরা দিয়েছি অকটেন, আর ডিজেল 8 থেকে 10,000 লিটার আমরা এখানে ডিসপেন্স করতাম। এখন আমরা কম পাচ্ছি, যেমন গতকালকে আমরা 36,000 লিটার অকটেন পেয়েছি। এটা নিঃশেষ হয়ে যাওয়ার প্রেক্ষিতে আমরা এখন সাময়িকভাবে বন্ধ রেখেছি। এদিকে জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত রয়েছে। তবে ঈদের 2 দিন সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে। আলোয়ার খান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এতে বেশ কিছু যাত্রীর হতাহতের শঙ্কা করা হচ্ছে। বুধবার বিকেলে 5টার দিকে 3 নম্বর প্লাটুনে দুর্ঘটনা ঘটে। জানা গেছে ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহন বাসটি যাত্রীসহ ফেরিতে উঠেছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় 50 জন যাত্রী ছিলেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মানুষজন আরে বহু মানুষ আছে তো বাসের ভিতর। ওরা দেশের 15% সাংবাদিক কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয়েছেন। 339 জন সাংবাদিকের উপর চালানো এক জরিপে এই চিত্র উঠে এসেছে। 2025 সালে বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ নিউজ পাবলিশার্স এই জরিপ পরিচালনা করে। 2025 সালে বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স সাংবাদিকদের ওপর একটি জরিপ পরিচালনা করে। এতে দেখা যায় হয়রানির শিকার হওয়া নারীদের মধ্যে 60%ই
মৌখিক হয়রানির অভিযোগ করেছেন। পুরুষদের ক্ষেত্রে এই হার 9%, আর শারীরিক হয়রানির শিকার হয়েছেন 24% নারী ও 7% পুরুষ। বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় পরিচালিত স্ট্রেংথেনিং উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক টু ট্যাকল সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রকল্পের আওতায় এটি প্রণীত। সেক্ষেত্রে সে যদি রাজি না থাকেন। আলোচনায় অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় নারী সাংবাদিকরা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরেন। এই দীর্ঘ যাত্রায় আমি 4 বার হ্যারাসমেন্টের শিকার হয়েছি, তার মধ্যে 3 বার সাইবার অ্যাটাক, একবার হচ্ছে লিফলেটের মাধ্যমে আমার বিরুদ্ধে অশালীন কথাবার্তা, চরিত্র হনন করা হয়েছে। এখন এই প্রোটোকলটা ধরে যদি আমরা ইন্ডিভিজুয়ালি মিডিয়া হাউসগুলোর সাথে অ্যাডভোকেসি করতে পারি, অ্যাটলিস্ট বড় বড় টপ টিয়ার মিডিয়া হাউসগুলো যে মুহূর্তে ইমপ্লিমেন্ট করা শুরু করবে সেই মুহূর্তে প্রেসিডেন্সটা সেট হবে। এখন আমরা আসলে এই নিপীড়নটা নিতে চাচ্ছি না। আমরা চাই না স্বর্ণময়ীরা মারা গেলে বা এইরকম একটা নিপীড়নের শিকার হবে যে ঘটনাগুলো আমার নারী পুরুষ সব সহকর্মী সেফ থাকবে, ডিগনিটি থাকবে, আমরা পরস্পরকে সম্মান করব। বক্তারা জানান, অভিযোগ করার সময় নির্দিষ্ট ফরম্যাটে করা জরুরি। এটা বাংলাদেশের আইনের ভিত্তিতে পরিচালিত বা এটা হবে, বা বাংলাদেশের এক্সিস্টিং বিদ্যমান আইন, এটা দেখতে হবে। তাহলে সাক্ষ্য আইনে যে সাক্ষীর কথা বলা আছে সেটি নয় কেন? আমরা যদি এটা উদাহরণ তৈরি করতে পারি যে ইয়েস, মহিলা কিতে নিউজ পেপারে বা নিউজ নেটওয়ার্কে কোনো রকমের সাংবাদিকরা নির্যাতিত হন না, যৌন হয়রানির শিকার হন না, এটা প্রমাণ করতে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নিউজরুম নিরাপদ রাখতে গণমাধ্যমের বার্তা প্রধান ও টিম লিডারদের প্রতি অনুরোধ জানানো হয়। আর নারীদের ক্ষেত্রে দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে চিরস্মরণীয় 1971 সালের 25 মার্চের কালরাত্রি। ওই রাত থেকেই পাকিস্তানি সামরিক বাহিনী এদেশের জনগণের উপর নির্বিচারে গণহত্যা শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন ছাত্র, শিক্ষক সহ কতজনকে হত্যা করা হয়েছিল তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। পাকিস্তানি সামরিক বাহিনীর অপারেশন সার্চলাইট 1971 সালের 25 মার্চ। ঘড়ির কাঁটায় তখন রাত 11:30। ট্যাঙ্ক আর সাঁজোয়া যান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে ফেলে তারা। উদ্দেশ্য বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে দেয়া। প্রথম আক্রমণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক জগন্নাথ হল এবং ইকবাল হল, যা এখন সার্জেন্ট জহুরুল হক হল নামে পরিচিত। ডক্টর গোবিন্দ্রচন্দ্র দেব, ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর মনিরুজ্জামান সহ অন্তত 10 জন শিক্ষককে সেই রাতেই হত্যা করা হয়। নির্বিচারে গুলি চলে জগন্নাথ হলে। এরপর ছাত্রদের দিয়েই মাঠে গর্ত করে মাটি চাপা দেয়া হয়। এখানেই 1971 সালের 25শে মার্চের রাত্রে গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীল নকশার বাস্তবায়ন করে পাকিস্তানি হানাদার বাহিনী। তবে সেই ধ্বংসস্তূপ থেকেই উঠে আসে প্রতিরোধের চরম স্পৃহা, যা পরবর্তীতে আমাদের এনে দেয় লাল সবুজের পতাকা। স্বাধীনতার অর্ধশতাব্দী পরে এই ইতিহাসকে নানা পক্ষের স্বার্থে পাল্টে দেখার যে প্রবণতা লক্ষ্য করা যায় তা কখনোই কাম্য নয় বলে মত দেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। বাংলাদেশে যখন নানা রকম দল কাজ করেছে বা বিভিন্ন পক্ষ কাজ করেছে, একই দেশের অন্তর্গত হয়েও তার মতো করে এই স্বাধীনতাকে উপলব্ধি করতে চেয়েছে বা বর্ণনা করতে চেয়েছে। অপারেশন সার্চলাইটের নির্দেশনামা তৈরি করেন পাকিস্তানের 2 সামরিক কর্মকর্তা, মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ও মেজর জেনারেল রাও ফরমান আলী। নির্দেশনামার লিখিত নথি রাখা হয়নি। অনেক পরে 2012 সালে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি শিরোনামে আত্মজীবনী প্রকাশ করেন। সেখানে প্রথমবারের মতো অপারেশন সার্চলাইট সম্পর্কে কিছু তথ্য প্রকাশিত হয়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার শোকাবহ স্মৃতির স্মরণে কালো পোশাকে ব্যতিক্রমী প্রতিবাদী শোভাযাত্রা লাল যাত্রা করল সাংস্কৃতিক সংগঠন প্রাচ্যনাট। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। এর আগে সেখানে কালরাত্রির গণহত্যার দৃশ্য চিত্রায়িত করা হয়। গোলাপের পাপড়ি ছিটিয়ে লাল কালো পতাকা নিয়ে লাল যাত্রা করেন প্রাচ্যনাটের
সদস্যরা। আয়োজকরা জানান, এই লালযাত্রা মূলত 1971 সালের 25 মার্চ বাংলার মাটি থেকে বিশ্বজুড়ে বিপন্ন মানবতার প্রান্তর গণহত্যার শিকার সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লালবন্দের ব্রহ্মপুত্র নদে চৈত্রের মাসে শুল্কাষ্টমী তিথিতে স্নান করতে আসেন দেশ বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের লাখ লাখ পুণ্যার্থী। এবারও শুরু হয়েছে এই পুণ্য স্নান। এ বিষয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, পুণ্য স্নান কবে শুরু হয়েছে, কতদিন চলবে, আর পুণ্যার্থীদের ভিড় কেমন দেখছেন? নিরাপত্তার জন্য কেমন ব্যবস্থা রয়েছে, বিস্তারিত সব জানাবেন। আজ বিকেল 5:17 নারায়ণগঞ্জের যে বন্দর উপজেলার লাঙ্গলবন্দর মহা স্নান উৎসব রয়েছে সেটি কিন্তু লগ্নে শুরু হয়েছে। হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্র আমার পাপ হরণ করো, এই মন্ত্র উচ্চারণ করে দেশ বিদেশের লাখ লাখ পুণ্যার্থী এই ব্রহ্মপুত্র নদীর তীরে তারা কিন্তু স্নান করছেন এবং তাদের সাথে তাদের পিতৃকুলের উদ্দেশ্যে বেল, ফুল পাতা এবং দুধ ছিটিয়ে তাদের নিবেদন করে তারা কিন্তু প্রার্থনায় লিপ্ত হয়েছেন এবং তাদের এই স্নানোৎসবকে কেন্দ্র করে তাদের নির্বিঘ্নে যাতে স্নানোৎসব পালন করতে পারে সেই উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একই সাথে র্যাব, আনসার, বিডিবি এবং পুলিশের সদস্যরা এখানে কিন্তু কাজ করছে এবং তাদের স্নানোৎসবকে নির্বিঘ্ন করার জন্য এইবার নারায়ণগঞ্জের যে এই বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীর তীরে প্রায় 24টি স্নান ঘাট কিন্তু তৈরি করা হয়েছে। সেই সাথে কিন্তু স্বাস্থ্য সেবার জন্য মেডিকেল ক্যাম্প এবং পুলিশ তারা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে। সেই সাথে এই মেলাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি লোক মেলা কিন্তু এখানে গড়ে উঠেছে এবং এই মেলাটি 2 দিন ব্যাপী থাকবে এবং আগামীকাল দুপুর 2:59 এই লগ্ন শেষ হওয়ার মধ্যে ব্রহ্মপুত্র নদীর তীরে এলাকা শেষ হবে। মূলত পরশুরামে যে পাপ হত্যা থেকে যে পাপ হয়েছিল এবং এই নদের তীরে ব্রহ্মপুত্র নদীর তীরে পাপ হয়েছিল সেই বিশ্বাস থেকে হিন্দু ধর্মাবলম্বীরা আদিকাল থেকে এই ব্রহ্মপুত্র নদীর তীরে শুল্কাষ্টমীর পঞ্চমী তিথিতে তারা এই দিনে কিন্তু ব্রহ্মপুত্র নদীর তীরে স্নান করেন এবং তাদের যে একটা বিশ্বাস রয়েছে এই নদীর তীরে স্নান করলে তাদের পাপ মোচন হবে, সেই আশায় কিন্তু তারা ভক্তরা দেশ বিদেশের লাখ লাখ ভক্ত এখানে আগমন ঘটে এবং তারা কিন্তু এখানে এসে স্নান করেন এবং স্নান করে পাপ মোচন করেন। তাদের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি তারা কিন্তু এবার প্রার্থনায় রয়েছে দেশের জাতীয় কল্যাণের জন্য এবং পুলিশরা বলছেন তারা তাদের যে পাপ রয়েছে পিতৃকুলের উদ্দেশ্যে তারা এখানে বেল, ফুল পাতা নিয়ে এই নদীতে অর্পণ করছেন এবং তারা নিজেদের জন্য প্রার্থনা করছেন এবং দেশের জাতির জন্য কিন্তু প্রার্থনা করছেন। এখন পর্যন্ত প্রায় লাখ মানুষের সমাগম ইতিমধ্যে হয়ে গেছে, যেহেতু 5:17 শুরু হয়েছে এবং স্নানোৎসব শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেশ বিদেশ থেকে এই নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থান করছেন এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু মানুষ এখানে আসতে শুরু করেছে বিভিন্ন প্রান্ত থেকে এবং আগামীকাল দুপুর 2:59 এই লগ্ন শেষ হবে এবং এই স্নানোৎসব নিরাপত্তার মাধ্যমে নির্বিঘ্নে করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তৎপর রয়েছে পুলিশ। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত লাঙ্গলবন্দ স্নানোৎসবের সর্বশেষ। গৌতম, ধন্যবাদ আপনাকে। দেশের উপজেলা ও পৌরসভাগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের যেসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেগুলোতেও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে সরকার কাজ করছে বলে জানান তিনি। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন একটি সেতু পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সংসদের প্রথম অধিবেশনে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ অধ্যাদেশগুলো উত্থাপন করা হয়েছে। সেগুলো আইন আকারে পাশ হলেই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে। তিনি আরও বলেন, নেসকোর সদর দপ্তর রাজশাহীতে থাকবে, বগুড়ায় হবে আঞ্চলিক কার্যালয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবন্ধে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং একে একটি মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণার শর্ত দেওয়া হয়েছে। শান্তি চুক্তির বিনিময়ে ইরান কি সুবিধা পাবে এবং প্রস্তাবগুলো মেনে নিলে দেশটির উপর থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার কথা জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এছাড়া ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হয়েছে বলে আবারও দাবি করেছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধের চতুর্থ সপ্তাহেও হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা। জবাবে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 12 জন আহত হয়েছে। চলমান যুদ্ধের জেরে উৎপাদনে বিঘ্ন ঘটায় এবং সক্ষমতা কমে যাওয়ায় এলএনজি সরবরাহ চুক্তিতে ফোর্স ম্যাজিওর ঘোষণা করেছে কাতার। এর ফলে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া এবং চীন সহ বেশ কিছু দেশে কাতারের গ্যাস ও জ্বালানি সরবরাহ স্থগিত হয়ে যেতে পারে। ফোর্স ম্যাজিওর হলো অনিবার্য পরিস্থিতির কারণে সরবরাহে অপারগতা, অর্থাৎ চুক্তির এমন একটি ধারা যা কোনো পক্ষকে নিয়ন্ত্রণহীন পরিস্থিতির কারণে তাদের প্রতিশ্রুতি পূরণ থেকে অব্যাহতি দেয়। সম্প্রতি কুয়েত ও বাহরাইনের পেট্রোলিয়াম কোম্পানিগুলো একই ধরনের পদক্ষেপ নিয়েছে। খেলার খবর। ফিফা প্রীতি ম্যাচে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অবস্থান করছে 180 নম্বরে, আরও ভিয়েতনাম রয়েছে 108 নম্বরে। দীপ্ত সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তেল না থাকায় রাজধানী সহ দেশের অনেক ফিলিং স্টেশন বন্ধ, অন্যগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন। বর্বর 25 মার্চের কাল রাত্রি আজ স্বাধীনতাকামীদের নিধনে 1971 সালে গণহত্যা চালায় পাকিস্তান। ইরান যুদ্ধের চতুর্থ সপ্তাহেও হামলা পাল্টা হামলা অব্যাহত, যুদ্ধ বন্ধে 15 দফা শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের। এই ছিল এখনকার মতো। এরপর রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।